পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা। পর্ব সংখ্যা ৭। অশালীনকে অশালীন না বলে কি বলবো? শয়তান সৈনিক। ঘোড়া থেকে পড়লে পড়তাম, তাই বলে আমাকে এমন জায়গায় স্পর্শ করে আগলে নিতে আপনাকে কে বলেছে? আমার ভবিষ্যৎ জামাই যদি খবর নিতে আসে বিয়ের আগে আর এমন কেচ্ছা কাহিনী শুনে, তাহলে সোজা বলে দিবে এই পাপী মেয়েকে আমার চাই না, সে দূষিত একটা নর্দমা। হ্যাঁ, তখন কই যাব আমি? কি হবে আমার ঠিকানা? শয়তান সৈনিক, আপনার বউয়ের উপর এমন কেউ ছুঁয়ে দিক, দিলাম বদদোয়া। কথাগুলো হিস করে নিজের সাথেই আয়নাজ বলে। নাক চুলকায় সে। নিভু নিভু দৃষ্টি আয়নাজের। সে বসে রইল বটবৃক্ষের নিচে, মাথার উপর থেকে সম্পূর্ণ শরীর আবৃত জাভিয়ানের সারকোট দ্বারা। আবছা আলোয় বিশাল দেহের জাভিয়ান যেন কোনো গ্রিক সৈন্যের ছায়ামূর্তি। তার এমন কাঠামো দেখলেই আয়নাজের মনে উত্তাল হয়। পূর্বে সবকিছু ভুলে কাজকলা মেয়েটা। জাভিয়ান একটু আগেই তাকে বাঁচিয়েছে ঠিক, কিন্তু বিশাল একটা তাচ্ছিলের বাক্যে ছুড়ে। তাই মেয়েটা সামনে বলতে না পারলেও বিড়বিড় করে। পেটে কোমরে যেখানে যেখানে লোকটা তাকে শক্ত বাঁধনে আগলে নিয়েছিল, ঠিক তেমনই স্পর্শ এখনো অনুভব করছে আয়নাজ। জাভিয়ানের উঁচু কাঁধ, ঘাড় অবলোকন করলে গলা শুকিয়ে আসে মেয়ের। ঠোঁট চেপে রমণী চোখ খিচে বন্ধ করে ভাবে, অন্য কেউ এই লোকের আশেপাশে ঘেঁষতে পারে না, আমি কেন বারবার ওনার সামনে এমন পরিস্থিতিতে পড়ি খোদা? উনি কখন আমাকে মেরে ফেলে আল্লাহ জানেন। আয়নাজ সারকোট আরো পেঁচিয়ে নেয় গায়ের সাথে। বৃক্ষের বিশাল টসটসে পাতা এবং ঘন ডালের কারণে একটা ছাউনির মতো তৈরি হয়েছে, তাই অবাধ্য বৃষ্টির ফোঁটা এই জঞ্জাল ভেদ করতে পারছে অতি অল্প। যা একটু বৃষ্টির জল আসছে, সেটাতে কোনো সমস্যা হচ্ছে না। জাভিয়ান মূলত কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে আয়নাজকে, কিন্তু সে এখন ভালো বোধ করছে। তবে আয়নাজের মনে হয় না জাভিয়ান তার কোনো কথা শুনবে। কিন্তু এমন বসে থাকা ভালো ঠেকছে না। বাবা মা কিংবা রাজপ্রসাদে খবরটা কিভাবে ছড়িয়ে পড়েছে, এই নিয়ে বোকা মেয়েটার চিন্তার হদিশ নেই। হঠাৎ জাভিয়ান পেছন ফিরলে দৃষ্টি মেলে তাদের। আয়নাজ সাথে সাথেই নজর ঘুরিয়ে নেয়। লজ্জায় তার গালের পাশে জ্বলে উঠেছে। জাভিয়ান বৃষ্টিতে দাঁড়িয়েছিল। বৃক্ষের দ্বারে বসে থাকা সারকোটে আবৃত মেয়েটার নাক আর চোখ দৃশ্যমান কেবল। দেখতে লাগছে সাদা খরগোশের বাচ্চা। জাভিয়ান অনুভব করলো তার হৃদয়ের হরতাল। অধরের দফারফা হয়েছে মৃদু টানা টানা হাসি। অথচ কঠোর এই মানব একদমই রসিকতা জানে না। কিন্তু মেয়েটার বেলায় একটা কিছু সে অনুভব করে অন্তঃস্থলে, যা সে মোটেও স্বীকার করতে চায় না কখনো। কখনো করবে কি? জাভিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করতে চেয়েও সম্মুখে পা বাড়ায়। দানবীয় ছায়া পড়ে ছোট্ট খরগোশ তথা আয়নাজ কাইসারের উপর। সারকোটের ভেতরে আয়নাজ তার থুতনি স্পর্শ করে রইল হাত দ্বারা। সেভাবে মেয়েটার মাথা উঁচিয়ে দেখতে দেখতে জাভিয়ানকে পা বেঁকে গাছের সাথে হেলে পড়ল। সারকোট সরে মেয়েটার হাতে নাচে। পেছনের বৃক্ষের উল্টো হাতে জড়িয়ে ধরে আয়নাজ। জাভিয়ানের সহিত আঁখি মিললে দাঁত দেখিয়ে হাসে মেয়েটা। চলে যাব তো, তাই গাছকে একটু জড়িয়ে ধরলাম। এতক্ষণ বৃষ্টি থেকে রক্ষা যে করলো। চলে যাব আমরা? কে বলেছে? ফিরবো শুধু আমি। তোমার ঠিকানা এটাই, তাও বল। জাভিয়ান বলে উঠল তার গম্ভীর সুরে। আয়নাজ ভয় পায়, ঘাম জমে নাকে, চোখ কেমন তিমিরে গলে গেল। বুকের স্পন্দন মারাত্মক। সে দ্রুত ওঠে। উচ্চতায় জাভিয়ানের বুক থেকে আরেকটু খাটো অপসরি। হাত জোড়া একত্রে শুধায়, এমন করবেন না সার্গো, আমি মরে যাব এইখানে। তুমি এইখানে থাকলে তোমার বকবকানিতে প্রাণীরাই ধরে তোমাকে কিক দেবে, পড়বে গিয়ে একেবারে ব্যালেসে। জাভিয়ান বিরক্তির সুরে জানায়। আয়নাজ লাফিয়ে ওঠে। অত্যধিক খুশিতে হুঁশ হারিয়ে সে জাভিয়ানের বাহুতে আলতো চড় দেয়। আমি জানতাম আপনি আমাকে রেখে কখনো যাবেন না। এই একটা বাক্য জাভিয়ানকে কয়েক সেকেন্ডের জন্য জোন আউট করে। মনে হচ্ছে তার চারিদিকে ঝিঝি পোকা শব্দ করছে। কিছুই নেই আর। একটা ধোঁয়া আসছে সুগন্ধির। সেই সুবাসের মাঝে একটা প্রজাপতি, দেখতে হুবহুব আয়নাজের মতো। নীল রঙের ডানা বেরিয়েছে তার। ঘাড় নাড়ায় জাভিয়ান। আচানক এক ক্রোধের দাবানলের দরুন আয়নাজের বাহু খিচে ধরে। গলেটস পরিহিত হাতে চেপে ধরায় মেয়েটার বাহু অনেকটা আর্তনাদ করে আয়নাজ। তবে সেই আর্তনাদ প্রবেশ করলে তো জাভিয়ানের কর্ণগ্রহে। সে নিজের খেয়ে হারায়। শক্ত ব্যক্তিত্বের পুরুষ কেমন এক সাধারণ নারীর কথায় হৃদে চাপ অনুভব করে। সহ্য হচ্ছে না এই দানব পুরুষের। যখন তখন পুরুষের গায়ে হাত দেয় কি তোমার এথিক্সের মাঝে পড়ে? কয়জন পুরুষের গায়ে এমন হাত দিয়েছো? আনসার দাও। ঝাঁঝালো প্রত্যেকটা শব্দ। এমন সকল বাক্য শুনে আয়নাজ ভেঙে পড়ে। সে কি চরিত্রহীন যে যে কোনো পুরুষকে ধরে ধরে আহ্লাদ করবে? জাভিয়ানের ব্যাপারে আয়নাজ একটু বেশি ভাবলেশহীন হয় সব সময়। স্বীকার করে অন্তরে চঞ্চল মেয়েটা।
বস্তুত অন্য ভিন্ন লোকের সাথে কোনো প্রকার সখ্যতা করে না আয়নাজ। বাদলের এই প্রহরে মেঘরানীর মতো ঠিক ধূসর মেঘ জমে আয়নাজের শ্বেত মুখশ্রীতে। সেটা স্পষ্ট উপভোগ করল জাভিয়ান রোহান। একজন শক্ত পুরুষ, টলটল করছে রমণীর আখিজোড়া, বর্ষণ নামবে মুহূর্তে। অধর কাঁপছে কিছু বুলি আওড়ানোর আশায়, কিন্তু সাহস পাচ্ছে না। ভীত যে সে, পরক্ষণে চোখ বন্ধ করলে সেই জলরানীর গালের অশ্রু ধরে। নাকটা ফুলে জোরে শ্বাস নেওয়ার দরুন। নিচের ঠোঁট কামড়ে ধরে আয়নাজ, কিছুটা ঠোঁট কাঁপানো কমানোর আশায়। অতঃপর বলে ওঠে, রাজ দরবারে কিংবা এই রাজ্যের কোনো পুরুষের সাথে আমার কোনো প্রকার সখ্যতা নেই স্যার। আমি চঞ্চল, দুষ্ট, কিন্তু চরিত্রহীন না। বাবা মা যাকে বিয়ে দেবে তার আশায় এখনো প্রহর গুনছি। কিন্তু আপনার সাথে আমার কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমি সত্যি জানি না। আমাকে যদি চরিত্রহীন মনে হয়, আজকের পর আমার মুখ দেখবেন না আপনি। আয়নাজ পেছন ফিরে হাঁটতে আরম্ভ করে। জাভিয়ানের বিশাল সারকোট মাটির সাথে ঘষে। দুই হাতে সেটা সামলানো একটু কষ্ট আয়নাজের জন্য। বৃহৎ সেই সারকোট। বৃষ্টির ক্রোধানলে ভেসে আসছিল আয়নাজের হিচকি দেওয়া কান্নার সুর। জাভিয়ান ফের খেয়াল করে তার অধর হালকা প্রসারিত। পাগলটাকে জ্বালাতে তার ভারী তৃপ্তি। তবে শেষের কথাটি পছন্দ হয়নি জাভিয়ানের। সে ঘোড়ার রেইন টেনে মেয়েটার পিছু পিছু চলে। বৃক্ষের ছায়াতল থেকে নিগৃহ হয়ে বারিশের স্পর্শে মেয়েটা ভিজছে। ঝুম বৃষ্টি নেমেছে। জাভিয়ান তার সেই কথাটা আগেও শুনেছে, তবে আজ কেন জানি ভালো লাগেনি। সে ঘোড়া থামায় আয়নাজের পাশে। শাস্তির কথা তুমি ভুললেও মনে করিয়ে দিলাম। দুনিয়া উল্টে যাক, তোমার শাস্তি বহাল থাকবে। তাই অযথা সিন ক্রিয়েট করে লাভ হবে না মিস আয়নাজ কায়সার। নাও, উঠে পড়ো। ঘোড়ার দিকে ইশারা করে জাভিয়ান। আয়নাজ মাথা নাড়ায়। সে ঘোড়াতে উঠবে না। রাজ্যের সবাই কি মরেছে নাকি যে এই পাষাণ লোকটাকে আসতে হলো তাকে বাঁচানোর জন্য? আয়নাজ দ্রুত করে পায়ের গতি। যেতে যেতে বলে, বেকুব হতে পারি, কিন্তু চরিত্রহীন না। সরি, উঠলাম না। জাভিয়ান বিরক্তি হয়। আবার সেই প্রসঙ্গ টেনে আনায়। এদিকে আকাশের অবস্থা নাজেহাল। বাজে বর্ষণের সম্ভাবনা আছে। সে নিজে ধূপ করে উঠে ঘোড়ার পিঠে। কয়েক কদম ঘোড়া চললে বাম হাতে টেনে তুলে নেয় আয়নাজকে। বসায় তার পেছনে। এক হাত দূরত্ব চাই, টাচ লাগলেই নিচে ফেলবো। জাভিয়ান বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি আমাকে এখন ধরেছেন, তার মানে আপনিও চরিত্রহীন। কোন কোন মেয়েকে ধরেন এমন, আবার নিজে সতী সাজছেন এখন? কথাটা আয়নাজের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, কিন্তু বলল না, কারণ লোকটা সুবিধার না। তাও তার অবাধ্য চঞ্চল মুখ থেমে থাকেনি। ফট করে বলেই ফেলল, আজকে থেকে আমার যখন তখন হাত ধরবেন না। আমার স্বামীর সম্পদ আমি, আমাকে শুধু উনি ধরবেন। স্বামী মাই ফুট, মুখে সিল লাগাও, নাহলে মাটিতে ফেলে আগুন লাগিয়ে দেব। আয়নাজ মুখ বন্ধ করলেও নানান গালমন্দ করতে ভোলে না এই লোককে। পরক্ষণে তার নাকে ভেসে আসে একটা পৌরশালী সুবাস। আয়নাজ নড়ে ওঠে। সামনে বসা এই দক্ষ সৈনিকের রাজার সুবাস এটা, পরিচিত তার। একটু ঝুঁকে সে প্রাণ ভরে ঘ্রাণ নেয়। প্রকৃতির মাঝে সুরিলা বৃষ্টিতে সেই সুবাস মাতাল করে আয়নাজকে। সে মনে মনে একটা প্রার্থনা করেই ফেলে, খোদা, আমার স্বামীর ঘ্রাণও যেন এতটা মিষ্টান্ন হয়। উফ, কি মজাদার। ব্রেনলেস বি, এক হাত আমার কাঁধে রাখো, না হলে জঙ্গলের উঁচু দিকটাই গড়িয়ে পড়বে। আর পড়লে আমি কিন্তু তোমাকে উঠানোর জন্য সময় নষ্ট করব না। জাভিয়ানের কঠোর বাক্য আয়নাজ অধর বাঁকা করে। জিভ দেখিয়ে ভেংচি কাটে পিছে। হাত রাখতে না চাইলেও ঢালু রাস্তা ওঠার সময় দুই হাত দিয়ে জাভিয়ানের কাছ চেপে ধরে। রাজ্যে আজ উৎসব মুখর পরিবেশ। অন্য দেশের সাথে যে ঝামেলা হয়েছে সেটার জন্য যুদ্ধ হওয়ার হয়েও হলো না। এই জন্য জাভিয়ানের সুবুদ্ধি এবং বিচক্ষণতার তারিফ সবার মুখে মুখে। এমন বিচক্ষণ সৈন্যকে খুঁজে এনে দেশকে হতাহত থেকে বাঁচিয়েছে রাজা। তাই রাজা ইলহামকেও সকলে প্রশংসায় ভাসিয়ে নিচ্ছে। পুরো রাজ্য আজ সাদা রঙের আলোয় আলোকিত। প্রত্যেকটা ঘর, গাছে, আঙিনায় সাদার ছড়াছড়ি। বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজদরবারে। সেই সুবাদে নানা জেলা থেকে মানুষ দলে দলে যোগ দিচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করায়। আয়নাজ তৈরি হয়ে উকি দেয় ব্যালকনিতে দাঁড়িয়ে। তার দৃষ্টি জাভিয়ানের দুয়ারে। সে সন্ধ্যায় সারকোট দুটি প্যাক করে লোকটার দুয়ারে রেখেছিল মায়ের থেকে গোপনে, কিন্তু এখনো লোকটা ধরেই দেখেনি কি জিনিসপত্র। সন্ধ্যা থেকে এখন রাত 9টা অবধি কতবার যে লোকটার কটেজে এসেছে। বিরক্তি হয় আয়নাজ। পরনে তার ভারী একটা গাউন, ভারী পাথরের কাজ নয়, নেটের গাউন, বেগুনি রঙের। তার সোনালি চুলগুলো আজ উন্মুক্ত, কেবল একটা রিবন ঝুলানো মাথার পিছে। শীতের প্রকোপ আজ তীব্র হয়। সে মখমলের সাফেদ একটা চাদর গায়ে জড়ায়। আয়নাজ নিজেকে পরখ করে আবার ব্যালকনির দিকে ছুটতে নিলে মায়ের ডাক পড়ে, আয়নাজ, আমাদের এখনই বেরোতে হবে।
দুই রাজকুমারীর চুলের কাজ সম্পূর্ণ করে সন্ধ্যায় ফিরে আসে এলি। মা মেয়ের সাথে যাবে অনুষ্ঠানে। আসি। আইনাজ মাকে জবাব দিয়ে আবার উকে দেয়, না, লোকটা নেয়নি বক্স এখনো। খাটাস অশ্লীল, এখনো সারকোট নেয়নি। এত অহংকার বুঝি? চোখ ঘুরায় আইনাজ। যেন খুব তাচ্ছিল্য করলো সে জাভিয়ানকে। মেরি তাদের দুয়ারে অপেক্ষায় ছিল আইনাজের। যেই না আইনাজ আর এলিকে দেখলো মেরি, তার মায়ের সাথে এগিয়ে আসে। আইনাজ হাত জড়িয়ে ধরে মেরির, ফিসফিস করে বলে, ডান্স ফ্লোরে আমার সঙ্গ দিবি, তোর সাথে নেচেই মজা। ওহ, জানিস আজ প্রিন্স এসেছে, কায়নাথ ইলহাম, মেরি উত্তেজনা মেখে জানায়। সো হোয়াট, ওই প্রিন্সকে দেখলেই আমার ঘৃণা করে। মনে আছে আমাদের ক্লাসমেট রুবার বাবাকে বিনা কারণে সন্দেহ করে মেরেছে? আয়নাজ বেশ তুচ্ছ কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ মনে আছে, সেজন্য তো ওনাকে দূরে পাঠিয়ে দিয়েছিল এথিক্স শিখার জন্য। বেচারা রুমা কোনো রাজকাজে আসেনি এরপর থেকে। মেরি আহত কণ্ঠে বলে, ভালো হয়েছে আসেনি, ও এমন জায়গা ডিজার্ভ করে না। হত্যাকারীর আরেক নাম হচ্ছে প্রিন্স কায়নাত। নাক সিটকে বলে আয়নাজ। দুই সই হাত ধরে রাজদরবারে প্রবেশ করে। চারিদিকে মানুষের হট্টগোল। অন্য দিনের অনুষ্ঠানের তুলনায় আজ ভারী মানুষজন। নানান ফটোগ্রাফারের ক্যামেরায় শাটলের শব্দ ক্লিক ক্লিক। সম্পূর্ণ প্যালেস সাফেদ রাঙানো, এমনকি ফুল ক্যাটারিং সব। পাপির আগমনে সব সাফেদে সাজিয়েছে, যেন পবিত্র হয়। তবে হায়, পাপি মানেই পাপি। আয়নার চারিদিক লক্ষ্য করে বলে। পরক্ষণে প্রিন্সেস জেসমিন এসে তাদের পাশে দাঁড়ায়। সেও সাদা গাউন পরেছে। টুকটাক কথাবার্তার মাঝে হঠাৎই মেরি বলে ওঠে, ও মাই গোস, জাভিয়ান স্যার, দ্য হ্যান্ডসাম নাইট, কি দারুণ লাগছে ওনাকে। এক প্রকার খুশিতে আর্তনাদ করে মেরি। তার কথায় বাকি দুইজন সেদিকে ফিরে। জেসমিনের ভাবভঙ্গি বুঝতে না পারলেও আয়নাজের বুকটা ধপ করে শব্দ করে। নাকের মাঝে মৃদু ঘ্রাণ। এই লোকটা কিনা গতকাল তাকে শাস্তিস্বরূপ গান গাইতে বলেছিল, আর সেই গান শুনে জাভিয়ান তাকে তিরিক্ষি কণ্ঠে জানিয়েছিল, এমন বাজে কণ্ঠের গান শুনলে অন্যরা নিশ্চিত বমি করবে। পাগল মেয়ে, তোমার দেখে কোনো গুণ নেই। সাদা শার্টের উপর কালো কোট পরিহিত জাভিয়ান, পকেটের ভেতরে সাফেদ রঙের ত্রিভুজাকৃতির রুমাল রাখা, সেটাতে আবার লাগানো সুন্দর একটা তলোয়ার শেপের ব্রুচ। চুলের কাট একদম পরিষ্কার। কামাটে লোকটার প্রবেশে সবার নজর যেন তার দিকে আকৃষ্ট। আসতে বল, উনি শুনলে আস্ত রাখবে না। আয়নাজ দৃষ্টি সরিয়ে ফিসফিস করে বলে ওঠে। জাসমিন শুনল না সেই কথা। মেয়েটা জাভিয়ানকে দেখেছে নজর ঘুরিয়ে। জাভিয়ান দাঁড়িয়ে পড়ে একটি পিলারের সম্মুখে। মিনিট খানেক পরে সেখানে হাজির হয় প্রিন্স কায়নাথ এবং কিং ইলহাম। আয়নাজ কায়নাথকে দেখতে পেয়ে মাথা নিচু করে। হত্যাকারীকে দেখার ইচ্ছে নেই তার। রুমার কথা মনে আসলে অন্তর ভিজে। ইস, কি কম বয়সে বিনা কারণে বাবাকে হারিয়েছে সে। আফসোসের সুরে মনটা নড়ে ওঠে। শুনেছি দ্য গ্রেট নাইট এম কামরনকে বাঁচিয়ে সবার কাছে সুপার হিরো হয়েছেন। কায়নাথের এমন কথায় বিরক্ত হয় জাভিয়ান। একজন প্রিন্সের কথাবার্তা এমন খাপছাড়া ভাব। ইউ ডোন্ট নো হিম প্রপারলি কায়নাথ। জাভিয়ান সম্পর্কে বলার মতো কিছু নেই আমার। এক কথায় হি ইজ দ্য বেস্ট, কিল ইলহাম বলে ওঠে। আই সি, ভালো। কায়নাথ বাবার মুখে জাভিয়ানের প্রশংসা পেয়ে বিরক্ত হলো বই কি। ইলহাম তাদের রেখে সম্মুখে এগোয়। নিশ্চুপ জাভিয়ান দৃষ্টি ঘোরাতেই আয়নাজকে অবলোকন করে থমকে যায়। মেয়েটা মুখে হাত রেখে হাসছে। পাশের মেয়েটাকে চড় দিচ্ছে হাসার মাঝে। সব কিছু কেমন আবছা লাগছে মেয়েটার দ্যুতির নিকট। জাভিয়ান ফোন বের করে। তাকে এমন হা হা হু হু করার জন্য শাস্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মেসেজ টাইপ করতে গিয়ে তার মাথায় এলো, মেয়েটার রূপ বা হাসি তাকে জ্বালাতন করার কারণ কি। এর মাঝে শুনতে পেল কায়নাতের অহেতুক কণ্ঠ। পার্পল গাউন, সেই মেয়েটা কি? সে যাকে আপনি বাঁচিয়েছিলেন? এত এক্সাইটেড কোনো ব্যাপার নিয়ে? জাভিয়ান মুখ খুলে তিরিক্ষ কণ্ঠে। জাস্ট থিঙ্কিং, রুথলেস নাইট কোনো একটা সাধারণ মেয়েকে বাঁচাতে ট্রেনিং রেখে ছুটে গেল। কায়নাথ অদ্ভুতভাবে হাসে। লাইফে এত কিছু রেখে প্রিন্স একজন সাধারণ মেয়েকে বাঁচানোর ঘটনায় কেন ইন্টারেস্টেড বুঝলাম না। ওহ ইয়া, ইউ মাস্ট হ্যাভ নাথিং এলস টু ডু এক্সপেক্ট কিলিং পিপল ফর নো রিজন। বিনা কারণে মানুষ মারা ছাড়া আপনার আর কোনো কাজ থাকার কথা না। একজন প্রিন্সকে সহসাই কথা শুনিয়ে কদম চালায় জাভিয়ান। এত মেয়ে থাকতে কেন আয়নাজের নাম বলছে কায়নাথ বুঝল না সে। একজন প্রিন্সের কি জানার কথা একজন সাধারণ মেয়েকে? জাভিয়ান কায়নাথের পজিশন লক্ষ্য করে সোজাসুজি দাঁড়ায় তার, যেন সে এক ঢাল। সে আয়নাজকে রক্ষা করছে। না জানা কারণে জাভিয়ানের কপালের রক ফুটে উঠেছে। পকেটের মাঝে থাকা হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। চোয়াল হয়ে ওঠে শক্ত। দৃষ্টি ওই যে দূরের বেগুনি গাউন পরিহিতা মেয়েটাতে আটকে। সে অন্য এক মেয়ের সাথে খাবারের ওইখানে হাসাহাসি করছে।
জাভিয়ানের ভেতরটা একটা হিংসার সত্তার দাবানলে স্ফুলিঙ্গের মতো তেতে ওঠে যেন। বোকা মেয়েটা কারো নজরে আসতে পারবে না।